আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আসলে আমি যখন কলেজে পড়ি, আমার কোনো বয়ফ্রেন্ড নাই, কোনো কিচ্ছু নেই। আমি আমার বাবা মার পছন্দ অনুযায়ী বিয়ে বসছি। কিন্তু আমার বাবা মা জানে না যে বিয়ের পরে আমার স্বামী আমাকে রেখে বিদেশে চলে যাবে। যদি জানতো তারা কখনো বিয়ে দিত না। একটা মেয়েকে কিসের জন্য বিয়ে দেয়? তা যেই জিনিসটা স্বামী দিতে পারবে ওই জিনিসটা কিন্তু তার বাপ মা দিতে পারবে না, এই জন্য তো বিয়ে দেয়। এখন বিয়ের পরে যদি আমার স্বামী বিদেশে চলে যায়, ওই জিনিসটা যদি না পায়, তাহলে চারটা ভাত কাপড় দিয়ে তো আমার বাপ মা ইচ্ছা করলে আমাকে রাখতে পারে, ঠিক না? কী করুম, কিন্তু কী করুম, আমাকে দেখার পর আমার স্বামীর নাকি অনেক পছন্দ হয়ে গেছে, যে কারণে সে যে বিদেশ চলে যাবো গা এই ব্যাপারে সেই বলে নেই। যদি বলতো তাহলে আমি যদি রাজি না হইতাম, আমার বাপ মা যদি রাজি না হইতো, আমাকে হাতছাড়া করে ফেলতো, এর কারণে আর কি বলে নেই। বাস বিয়ের 3 মাস পর জানতে পারলাম যে আমার স্বামী কাগজপত্র করতেছে বিদেশে চলে যাব। বিদেশে 4-5 মাস পরে বিদেশ চলে গেছে। কিন্তু এই 5 বছর ধরে বিদেশে পড়ে রয়েছে। যখন ফোনে কথা বলে তখনই মনে করেন মাঝে মধ্যে কষ্টে কান্না করি তার সাথে, মন দিল একেবারে নষ্ট হয়ে গেছে গা। কিন্তু বিশ্বাস করুন, এই 5 বছরের মধ্যে ছেলেদের স্পর্শ কীরকম আমি জানি না। আমার স্বামীর ঠাপও খাই নাই, আর বাইরের মানুষের ঠাপও খাই নাই। আমি স্বামী ছাড়াই 5টা বছর স্বামীর বাড়িতে রয়েছি, বাপের বাড়ি পর্যন্ত আমি যাইনি। কেন যাইনি জানেন? মানুষে মনে করতে পারে বিদেশে গেছে স্বামী, এত বছর একা কেমনে থাকে, মানে বাপের বাড়ির মাঝে মধ্যে যায় আর গণঠাপ খাইয়া আহে, এটা মনে করতে পারে। তো এইসব করে আমি মনে করেন বাপের বাড়ি যাইনি। কিন্তু মাঝে মধ্যে যখন আমার মনের কষ্টগুলা আমার স্বামীর সাথে আমি শেয়ার করতাম, তখন আমার স্বামী আমার কষ্টটা বুঝতে পারতো, কিন্তু তার করার কিছু ছিল না। সে একটা কথা বলে, তুমি যেমন কষ্ট করতেছো আমি তো তোমার জন্য কষ্ট করতেছি, তুমি বিশ্বাস করো আমিও কারোর সাথে কোনো সম্পর্ক করি না। এখানে বিদেশে বাড়িতে আসি, এখানে যদি কোনো প্রকারে ভুল করি তাহলে কঠিন শাস্তি হবে। আমি তো নিজের জীবন যৌবন সব সুখ ত্যাগ স্বীকার কইরা তোমাদের সুখের জন্যই তো আমি এখানে পড়ে রয়েছি। তুমি যদি এইভাবে ভাঙ্গা পড়ো তাহলে আমার মনের কষ্টের কথা আমি কার কাছে বলবো? তারপরে এক কথা দুই কথা এইভাবে আমি অনেক কষ্ট পাইতাম। আমার ভিতরে যে একটা শারীরিক সুখের দরকার, আমি যে একটু ভালোবাসা আদর সোহাগ পাওয়ার জন্য যে ব্যাকুল হয়ে আছি, খুব আর্তনাদ করে আমার স্বামীর কাছে, এটা মাঝে মধ্যে না আমার দেবরটা দেখতো, বুঝতে পারতো যে তার ভাইয়ের সাথে আমার কী ধরনের কথাবার্তি হয়। আমি যে একটু কষ্টে আছি এটা আমার দেবরও বুঝতে পারে, কিন্তু কখনো সাহস হয় না যে ভাবি তোমার কষ্ট আমার সহ্য হয় না, আসো আমরা একটু সময় কাটাই। এই জিনিসটা কখনো সাহস করে আমার দেবরে বলতে পারে না, কারণ আমি কখনো আমার দেবরের সাথে ওরকম একটা ফিরিস ছিলাম না, ছোট ভাইয়ের মতনে তাকে দেখছি। তো একদিন হঠাৎ করে আমার স্বামী তার সাথে কথা বলে, একদিন আমার দেবরে আমার স্বামীকে বলে যে আচ্ছা ভাই, মাঝে মধ্যে ভাবিকে না রাত্রেবেলা কান্না করতে দেখি। আমি জানি যে তুমি রাত্রেবেলা, দিনের বেলা ডিউটি শেষ কইরা রাত্রেবেলা ভাবির সাথে কথা বলো, আচ্ছা তুমি কি ভাবিকে বকাঝকা করো নাকি, যে কারণে ভাবি কান্না করে? তখন বললো কি না রে না, তাকে বকাঝকা করবো কেন, এতটা বছর ধরা নতুন বউ বিয়া কইরা 5 মাসের মাথায় আমি চলে আসছি, তার তো খারাপ লাগাটা স্বাভাবিক। একটা বাচ্চা কাচ্চা হয়নি, বিয়ের পর পরে 5 বছর কাটা দিলাম, মেয়ের পরের মাইয়া বাপের বাড়িও যায় না, একা একা থাকে, মন মানসিকতা একটু খারাপ লাগতেই পারে। তুই একটা কাজ কর, ওকে নিয়ে কোথাও ঘুরে আস, ওর যেখানে ভালো লাগে ওখানে একটু ঘুরে আন, একটু মার্কেট টার্কেট করে দে, দেখবি ওর মন দিল ভালো হয়ে যাবে গা। তখন আমার দেবরে চিন্তা করলো, ভাই তো ঠিকই বলছে, আমার ভাবি তো অনেক কষ্টে আছে, শুধু মার্কেট করে দিলে হবে, তার সাথে আরো কত কিছু দিতে হবে, তাহলে তো ভাবি সুখী হইব। পরে হিসাব করে চিন্তা করলো যদি আমি মার্কেট যদি করি তাহলে তো আমি এখানে করে দিতে পারি, ঘুরাতে নিলে তো আমি এখানে ঘুরতে পারি, দূরে যাওয়া দোকানে। কিন্তু ভাবির যে জিনিসটা দরকার, সবচেয়ে যেটার জন্য ভাবির কষ্ট হইতেছে, সেটা হলো স্বামীর আদর সোহাগ ভালোবাসা, যেটা আমার ভাই দিতে পারে না।
আমি তো টাকা হলে অনেক কিছু কিনতে পারবো, কিন্তু ভাইয়ের আদর সোহাগ ভালোবাসা তো আমি টাকা দিয়ে কিনতে পারবো না। সেটা শুধু একটা পুরুষ মানুষই পারবে তার ওই জায়গাটা পূরণ করতে গেলে। কিন্তু ভাই তো আমার আপনজন, আমি তো ফ্যামিলির একজন, আমার দেবর হিসেবে আমার একটা দায়িত্ব আছে না। তাহলে ভাবির এত কষ্ট আমি দিনের পর দিন সহ্য করুম না, ভাবির সুখ দেখতে চাই। বউ হয়ে আসার পরেই না ভাবির মুখে সবসময় খালি কান্নাই দেখছি, কষ্টরে দেখছি। এত টাকা পয়সা ইনকাম করে আমার ভাই দেয়, অথচ আমার ভাবি অসুখী আছে। কিসের জন্য অসুখী? দর্শক ভাইরা, আপনারা যেমন বুঝছেন আমিও বুঝছি। এখন এই আমার দেবরে মনে করেন আমার হুট করে বলতেছে, এখন বলতেছে যে ভাবি আসলে অনেক দিন ধরে কত ঘোরাফেরা হয় না, কলেজে ছুটি পাই না, এবার যেহেতু কলেজ ছুটি পাইছি তাহলে চলুন না ভাবি আমরা কক্সবাজার থেকে ঘুরে আসি। অনেক সুন্দর সমুদ্রের ঢেউ আছে, কত সুন্দর পরিবেশ আছে, আর ওখানে আঙ্কমান কিছু গহনাগাটি বসে, শামুকের ঝিনুকের। আমরা কিছু গহনাগাটি কিনে আনবো, আপনাকে সুন্দর সুন্দর মার্কেট করে দেবো, চলুন। পরে আমি চিন্তা করলাম আসলে তো বাড়িতে থাকতে থাকতে অনেক বছর মন দিল খারাপ হয়ে গেছে, একটু ঘুরে ফিরে আইলেও না ভালো হইতো। আমিও সব দিক চিন্তা করে দেবরের কথা শুনে রাজি হয়ে কক্সবাজার চলে গেলাম। বাস রুমের ভিতরে ঢুকতে গেট খটখট শুরু হয়ে গেল। তখন বললাম কে? আমার দেবরে গেটটা খুলে দিল, বললো যে ম্যাডাম আপনাদের কোনো কিছু লাগবে, পানি টানি দেবো? তো আমরা বললাম যে না না থাক, পানি টানি লাগবে না, কিছু লাগবে না, নর্মাল পানি দিলেই হবে। বাস নর্মাল পানি একটা বোতল এনে দিল। আমার দেবরে বললো, পানি তো এনে দিল, দেখো এই পানির বোতলটার জন্য বকশিস 500 টাকা আবদার করতে পারে। আমি বললাম টাকা বাঁচাবো বলে তো আমি নর্মাল পানির কথা বলেছি, এটার জন্য টাকা আবদার করবো কে? হ্যাঁ, এরা বিভিন্ন কিছু দিয়া বাহানা ধরে টাকা আবদার করে, এটাই তাদের লাভ। তখন আমি বললাম আসলে ভালো হয়েছে, এত এটা তো ছোটোখাটো হোটেল, বড় হোটেলে উঠতে গেলে তো আরও খরচা বেশি। তখন আমি বললাম কম টাকার মধ্যে রুমটা কিন্তু খারাপ না, ভালোই। তার একটু পরে দেখলাম কি সেফটি দিতে আসছে, কয় সেফটিটা রাখেন না, প্রয়োজন হলে লাগতে পারে। তখন আমি বললাম না না, আমরা তো এটা তো আমার দেবর হয়, আমরা সে আমাকে বোনের চোখে দেখে, আমি তাকে ছোট ভাইয়ের মতন দেখি, আসলে ওরকমটা একটা হবে না আমাদের মধ্যে, আপনারা যা ভাবছেন তা না, আমরা কিন্তু স্বামী স্ত্রী না। তখন আমার দেবরে হাতটা বাড়িয়ে নিয়ে নিল, বললো যে ঠিক আছে ভাই আপনি তাহলে যান, যদি লাগতেও পারে যান। তখন আমি বললাম কি ব্যাপার রতন, তুমি কেন এগুলি হাতে নিচ্ছ, এগুলো দিয়ে তুমি কি করবা? খুব ভাবি ইচ্ছা করে দিল তাই ফালানোর দরকারটা কি, রাইখা দিই না, লাগতেও পারে। তখন আমি বললাম বুঝছি, তোমার কোনো গার্লফ্রেন্ড মনে আছে, পরে মনে ব্যবহার করবা। খুব ভাবি আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তুমি তো আমার গার্লফ্রেন্ড। বাস এখন একটা রুম, একটাই খাট, এখন বললাম যে নিচে উপরে শুই, কয় না একসাথে ঘুমাবো, এটা কেমন দেখা যায়। চিন্তা করলাম দেবর আপন ভাবি আমি, ওরকম তো একটা খারাপ কিছু হবেই না, একসাথে ঘুমাইলাম। কিন্তু ভাই দেবরে যা শুরু করছে, এদিক দিয়ে টাচ করে ওদিক দিয়ে টাচ করে, ওর উত্তেজিত উঠে গেছে গা, আমার সাথে বিভিন্নভাবে পাগলামি করতেছে। করার পরে আমি যখন বলতেছি যে কী বাবা তুমি এটা কি শুরু করছো, হ্যাঁ এরকম করতেছো কেন? খুব ভাবি কি করবো বলো, তোমার মতো সুন্দরী বউ থাকলে কি আর এভাবে ঘুম আসে? তখন বললাম যে না এই কাজটা একদম ঠিক না। ভাবি রাগ করতেছো কেন? ভাই দূরে থাকে, 5টা বছর তোমার সময় দিতে পারে না, তুমি একা ঘরে দুঃখে কান্না করো, কষ্ট করো, আমি তো বুঝতে পারছি তোমার কষ্ট। মার্কেট করে দিলে তো আমি তো বাড়িতে বসে মার্কেট করে দিতে পারতাম, কিন্তু এত সুন্দর একটা পরিবেশ, নির্জন রুমে 1 সপ্তাহ থাকবো, অথচ আমাদের মধ্যে কিচ্ছু হবে না, এটা কেমন দেখা যায়? ঠিক আছে তুমি যদি না চাও তোমাকে জোর করব না, তবে তোমাকে যদি আমি গাড়িতে উঠায় দিই তাহলে এই মুখ আর তোমাকে দেখাতে পারবো না, আমার আর বাড়ি যাওয়াই হবে না। আমি বললাম কেন? এই যে তোমার সাথে এত বড় একটা খারাপ প্রস্তাব দিচ্ছি, তারপরে একই ছাদের নিচে
তোমার সাথে থাকবো, এটা কেমন দেখা যায়। তো আমি বলছি ঠিক আছে, দেবর যেহেতু আমার মনের কষ্টটা বুঝতেই পারছে, তাহলে একটা কিছু হয়ে যাক না, ভালোই তো হবে। তবে একটা সাবধান, 5 বছরের ক্ষুধা কিন্তু একবারে মেটাতে হবে। ঠিক আছে ভাবি, চেষ্টা করব। বাইরে ভাই, আমার দেবর ছোট হলে কি গোড়ে বাড়তি আছে, এত মজা এত সুখ দিছে বাইরে ভাই, আমি সেই মজা পাইছি। মনে হইলো 5 বছর আমার স্বামী মনে এত সুখ আমার দিতে পারতো না। এক রাতের মধ্যে যে সুখ আমার দিছে, আমি আমার স্বামীর নামই ভুলে গেছিলাম। মজা পাওয়ার পরে আমার দেবরে বললাম, তুমি কয়দিনের জন্য বেড়াতে আসছো? 1 সপ্তাহ। আমি 2 সপ্তাহ ফাইনাল করে রাখো, আমি আর তোমাকে ছাড়া থাকতেই পারবো না। ভাবি, যদি মনে মনে মিল থাকে, আমাদের বাড়ির মধ্যে কিন্তু কাম সারণ যাবো, কোনো সমস্যা নেই, যদি খালি তুমি ঠিক থাকো। বাস, মনের সাথে মন বইনে গেল। যতদিন পর্যন্ত আমার স্বামী না আসে আমরা দুজন কাজ চালাই গেলাম। কিন্তু পরে বুঝতে পারলাম যে দিনের পর দিন আমি আমার স্বামীকে এইভাবে ঠকাচ্ছি, যে মানুষটা সব কষ্ট সহ্য কইরা আমাদের সুখের জন্য এত টাকা পয়সা দিচ্ছে, আর সেই মানুষটাকে আমি ঠকাচ্ছি। তার জিনিস, তার আমানত আমি এইভাবে নষ্ট করছি। আসলে এটা ঠিক না, এটা কারোর জন্য ঠিক না। তা আমি যে ভুলটা করছি, আমি আমার ভুল বুঝতে পারছি। আপনারা কিন্তু এরকম ভুল করেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।